সকলকে জেনিত একাডেমির পক্ষ থেকে স্বাগত জানাই। ভূগোলের ক্লাসে আজকে পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি নিয়ে আলোচনা করব। এই পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি WBCS এবং পশ্চিমবঙ্গের যে বিভিন্ন পরীক্ষাগুলো হয় সেখানে খুবই গুরুত্বপূর্ণ এবং অনেক প্রশ্ন এখান থেকে আসে। তাই শুরু করছি আজকে ক্লাস। আমরা দেখে নেব যে পশ্চিমবঙ্গের যে ভূপ্রকৃতি আলোচনা করার সময় আমরা এর আগে একটা ক্লাস করেছি এবং সেখানে পশ্চিমবঙ্গের পরিচিতি নিয়ে আলোচনা করা হয়েছে। দেখে নেব যে পশ্চিমবঙ্গ যে আমাদের রাজ্য, তো এই রাজ্যের উত্তর দিকে আছে পাহাড় পর্বত রয়েছে এবং দক্ষিণ দিকে আছে বঙ্গোপসাগর। তো দেখা যাচ্ছে কি একদিকে পাহাড় একদিকে বঙ্গোপসাগর দিয়ে ঘেরা আমাদের পশ্চিমবঙ্গ ভূপ্রকৃতি খুবই বৈচিত্র্যময়। এই পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতিকে পশ্চিমবঙ্গের যে ভূপ্রকৃতিকে প্রধান তিনটি ভাগে ভাগ করে দেয়। একটা হচ্ছে উত্তরের পার্বত্য অঞ্চল, পশ্চিমের মালভূমি অঞ্চল এবং সমভূমি অঞ্চল। পশ্চিমের ভূপ্রকৃতিকে মেনলি তিনটে ভাগে ভাগ করে যাচ্ছে। দেখে নেব যে উত্তরের এই জায়গাগুলো হচ্ছে উত্তরের পার্বত্য অঞ্চল, এই দিকটা হচ্ছে পশ্চিমের মালভূমি অঞ্চল, এই পার্বত্য অঞ্চল এবং মালভূমি অঞ্চল বাদে যে অঞ্চলটি রয়েছে এই পুরো অঞ্চলটি হচ্ছে সমভূমি অঞ্চলের অন্তর্গত। তাহলে মেন তিনটে ভাগ, একটা হচ্ছে পার্বত্য অঞ্চল, একটা হচ্ছে পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চল, আর একটা হলো সমভূমি অঞ্চল। এই উত্তরের যে পার্বত্য অঞ্চল, এই পার্বত্য অঞ্চলটাকে দুটো ভাগে ভাগ করে দেয়। একটা হচ্ছে তিস্তার পূর্ব দিক আর একটা হচ্ছে তিস্তার পশ্চিম দিক। যেখানে আছে এই যে তিস্তার পূর্ব দিক এবং তিস্তার পশ্চিম দিক, এই দিক হচ্ছে তিস্তার পশ্চিম দিক আর এটা হচ্ছে তিস্তার পূর্ব দিক। এই তিস্তার যেটা পশ্চিম দিক আছে, এই পশ্চিম দিকে দুটো পর্বত শ্রেণী আছে। একটা হচ্ছে সিঙ্গালীলা পর্বত শ্রেণী আর একটা হচ্ছে দার্জিলিং কার্সিয়াং পর্বত শ্রেণী। পশ্চিমের যে মালভূমি অঞ্চল, এই পশ্চিমের মালভূমি অঞ্চলকেও তিনটে ভাগে ভাগ করে যায়। একটা হচ্ছে বরাভূম উচ্চভূমি, দু নম্বর হচ্ছে পুরুলিয়া উচ্চভূমি, আর তিন নম্বরে যেটা সেটা হচ্ছে শুশুনিয়া উচ্চভূমি। তাহলে পার্বত্য অঞ্চলে দুটো ভাগ, তিস্তার পূর্ব দিক, তিস্তার পশ্চিম দিক, এটা সিঙ্গালীলা শৈলশিরা আর একটা হচ্ছে দার্জিলিং কার্সিয়াং শৈলশিরা। পশ্চিমের মালভূমি অঞ্চলটাকে দুটো ভাগে ভাগ করা গেছে, একটা বরাভূম উচ্চভূমি, একটা পুরুলিয়া উচ্চভূমি আর একটা হচ্ছে শুশুনিয়া উচ্চভূমি। সমভূমি অঞ্চল আছে, এই সমভূমি অঞ্চলকে মেন দুটো ভাগ, একটা উত্তরবঙ্গের সমভূমি আর একটা হচ্ছে দক্ষিণবঙ্গের সমভূমি।
দক্ষিণবঙ্গের সমভূমি। এই যে উত্তরবঙ্গের সমভূমিকে আবার দুটো ভাগে ভাগ করা যায়। উত্তরবঙ্গের একটা তরাই, কি হলো এটা, পুরো অফ হয়ে গেছিল। উত্তরবঙ্গের সমভূমিকে দুটো ভাগে ভাগ করা যায়। তরাই অঞ্চল আর হচ্ছে গঙ্গা ব্রহ্মপুত্র দোয়াব অঞ্চল। গঙ্গা ব্রহ্মপুত্র দোয়াব অঞ্চল। এই গঙ্গা ব্রহ্মপুত্র দোয়াব অঞ্চলকে তিনটে ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে তাল, তাল, বরেন্দ্রভূমি, আর একটা হচ্ছে দিয়ারা। দিয়ারা। দক্ষিণবঙ্গের যে সমভূমি আছে এই সমভূমিকে তিনটে ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে রাঢ় সমভূমি, 2 নম্বর উপকূলীয় সমভূমি, আর 3 নম্বর যেটা রয়েছে বদ্বীপ, বদ্বীপ সমভূমি। বদ্বীপ সমভূমিকে তিনটে ভাগ, একটা হচ্ছে পরিণত বদ্বীপ, হচ্ছে মৃত বদ্বীপ, আর হচ্ছে সক্রিয় বদ্বীপ। যে আমরা ভাগটা করেছি উত্তরের পার্বত্য অঞ্চলকে দুটো ভাগ করলাম, যে তিস্তা নদীর এদিকটা হচ্ছে পশ্চিম দিকের আর এটা হচ্ছে তিস্তার পূর্ব দিকের। এটা পার্বত্য অঞ্চল, এখানে ছিল কি মালভূমি অঞ্চল এবং পুরোটাই ছিল সমভূমি অঞ্চল। যে ভাগ দেখালাম সেই ভাগের পুরোটাই আমরা একটু ডিটেলসে আলোচনা করব। প্রথমে আছে উত্তরের পার্বত্য অঞ্চল। এই উত্তরের পার্বত্য অঞ্চল কি আছে, যে শিলিগুড়ি মহকুমা বাদে সম্পূর্ণ দার্জিলিং জেলা, কালিম্পং জেলা, জলপাইগুড়ি জেলার উত্তর অংশ এবং আলিপুরদুয়ার জেলার উত্তরে কালচিনি এবং কুমারগ্রাম থানা নিয়ে পশ্চিমবঙ্গের উচ্চতম এবং ভূগাঠনিক দিক থেকে নবীন পার্বত্য অঞ্চলটি অবস্থিত। তো এই জায়গাতে যে জায়গাটা দেখলাম, যে এই জায়গাতে অবস্থিত হচ্ছে উত্তরের পার্বত্য অঞ্চল। এই অঞ্চলটি অবস্থিত পার্বত্য অঞ্চল এবং এখানে যে নবীন, এখানে কি আছে, যে আমরা যদি ভারতের থেকে দেখি যে হিমালয় পার্বত্য অঞ্চল এই দিকে গেছে এবং এখানে কি হয় যে হিমালয় পার্বত্য অঞ্চল যখন গেছে দৈর্ঘ্য বরাবর হিমালয় পার্বত্য অঞ্চলকে তিনটে ভাগে ভাগ করা যায়। এটা হচ্ছে পূর্ব, এটা হচ্ছে মধ্য, আর এটা হচ্ছে পশ্চিম। তাহলে আমাদের দার্জিলিং পশ্চিমবঙ্গ দার্জিলিং এর মধ্যে যে হিমালয় অংশটা পড়ছে সেটা হচ্ছে পূর্ব হিমালয়ের অন্তর্গত। তাহলে অবস্থান হচ্ছে কি শিলিগুড়ি মহকুমার বাদে দিয়ে দার্জিলিং জেলা এবং কালিম্পং জেলা, জলপাইগুড়ি এই অংশগুলো নিয়ে এটা গঠিত। যদি কিছু টার্সিয়ারি যুগে এটা কিন্তু গড়ে উঠেছিল 6 থেকে 7 কোটি বছর আগে। এখানে কি হয়, হিমালয় যখন উত্থানের সাথে সাথে এই অঞ্চলটির উত্থান ঘটে। এখানকার ভূমিভাগ উত্তর থেকে দক্ষিণ দিকে ঢালু এবং তার জন্য কি উত্তর থেকে নদীগুলি প্রবাহিত হয়ে দক্ষিণ দিকে এসে বঙ্গোপসাগরে এসে মিশেছে। এটি পূর্ব হিমালয়ের অংশ, যার গড় উচ্চতা 200 থেকে 2500 মিটার এর উচ্চতা। এই উত্তরের পার্বত্য অঞ্চলকে তিস্তা নদী কি করেছে, দুটো অংশে ভাগ করেছে, একটা পূর্ব দিক আর একটা হচ্ছে পশ্চিম দিকে। তাই তিস্তা পূর্ব হিমালয়ের অংশ, এটা হচ্ছে কি তিস্তা নদী এই পার্বত্য অঞ্চলের পূর্ব এবং পশ্চিম এই দুটি ভাগে ভাগ করেছে, তিস্তার পশ্চিমের পার্বত্য অঞ্চল এবং তিস্তার পূর্বের পার্বত্য অঞ্চল। এই যে তিস্তা নদী গেছে এখানে ভাগ করেছে, এটা হচ্ছে এই দিকটা হচ্ছে পূর্ব আর এই দিকটা হচ্ছে পশ্চিম দিকে
ভাগ করেছে। আর এবার দেখে নেবো এখানে কি আছে, যে তিস্তা নদীর পশ্চিম দিকে দার্জিলিং হিমালয়ের যে সর্বোচ্চ যে অংশ সেগুলো অবস্থিত। তিস্তার পশ্চিম দিকে হিমালয়ের দুটি প্রধান পর্বতশ্রেণী, একটা হচ্ছে সিঙ্গালীলা পর্বতশ্রেণী এবং দার্জিলিং কার্সিয়াং পর্বতশ্রেণী এখানের মধ্যে আছে। একটা হচ্ছে সিঙ্গালীলা আর একটা হলো দার্জিলিং কার্সিয়াং পর্বতশ্রেণী। এই সিঙ্গালীলা পর্বতশ্রেণীর যে উচ্চতম যে অংশগুলো আছে তিনটে, যে পুরোটাই কি আছে, দার্জিলিং জেলার মধ্যে অবস্থিত। প্রথম আছে সান্দাকফু 36 মিটার, ফালুট হচ্ছে 35-95 মিটার, আর এছাড়া আছে টাংলু 3036 মিটার। মানে 36 বললাম কারণ কি, এটা বুঝতে সুবিধার জন্য। 3636 মিটার, ফালুট 3595 মিটার, এছাড়া আছে টাংলু। এই তিনটে অবস্থান করছে এখানে। সান্দাকফু আছে, ফালুট আছে, টাংলু আছে। এই যে দার্জিলিং একটা হচ্ছে কি, এটা হচ্ছে সিঙ্গালীলা শৈলশিরা, এই শৈলশিরার মধ্যে এগুলো অবস্থিত। তাহলে হচ্ছে তিস্তার কোন দিকে, তিস্তার এটা হচ্ছে পশ্চিম দিকে অবস্থিত সিঙ্গালীলা শৈলশিরা। এই সিঙ্গালীলা শৈলশিরার মধ্যে ফালুট, সান্দাকফু এবং টাংলু এখানে অবস্থান করছে। সিঙ্গলীলা পর্বতশ্রেণী নেপালকে দার্জিলিং থেকে পৃথক করেছে। এই দিকে আছে নেপাল আর এখানে আছে দার্জিলিং। তাহলে দার্জিলিং থেকে নেপালকে পৃথক করেছে যে শৈলশিরা, সেই শৈলশিরার নাম হচ্ছে সিঙ্গলীলা শৈলশিরা। দার্জিলিং পর্বতশ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে টাইগার হিল, 2573 মিটার উচ্চতা। এখানে যে টাইগার হিল আছে, এই যে টাইগার হিল রয়েছে, এই টাইগার হিল এখানে কি হচ্ছে, দার্জিলিং পর্বতশ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গ টাইগার হিল 2573 মিটার উচ্চতা। এবং কার্সিয়াং শহরটিকে ল্যান্ড অফ হোয়াইট অর্কিড বলা হয়। যে অর্কিড যে ফুল থাকে এটাকে বলা হচ্ছে ল্যান্ড অফ হোয়াইট অর্কিড বলা হয়ে থাকে। পরে চলে আসবে টাইগার হিলের কাছে দুটি উচ্চভূমি, একটা হচ্ছে ঘুম পাহাড় আর একটা হচ্ছে মণিভঞ্জন শৈলশিরা। দুটো হচ্ছে একটা ঘুম পাহাড় আর একটা হচ্ছে মণিভঞ্জন শৈলশিরা। এই মণিভঞ্জন যে শৈলশিরা আছে এখানে মণিভঞ্জন শৈলশিরার সিঞ্চল, যার উচ্চতা হচ্ছে 2615 মিটার, এই দার্জিলিং শৈলশিরার সর্বোচ্চ শৃঙ্গ। অর্থাৎ দার্জিলিং শৈলশিরার সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে সিঞ্চল, এবং সেটা কোথায়, মণিভঞ্জন শৈলশিরাতে অবস্থিত। এখানে যে বললাম যে ঘুম পাহাড় আছে, তাহলে এই ঘুম পাহাড়, যে ঘুম ভারতের উচ্চতম রেল স্টেশন। এবং এখানে কি তিস্তার পূর্বের যে পার্বত্য অঞ্চলগুলো, এটা পূর্বে আলিপুরদুয়ার উত্তর পূর্ব অঞ্চল পর্যন্ত অবস্থান করছে। এখানে যে তিস্তার যে পূর্বের যে অঞ্চলগুলো, এখানে কোথায় পর্যন্ত এই জায়গাতে অবস্থান করছে, এই জায়গাটা পর্যন্ত পূর্বের উচ্চভূমিটা, তিস্তার উচ্চভূমিটা এই জায়গাটা পর্যন্ত অবস্থান করছে। তাহলে কি হচ্ছে, যে তিস্তার পূর্বের পার্বত্য অঞ্চল পশ্চিমে তিস্তা নদী থেকে পূর্বে আলিপুরদুয়ারের উত্তর পূর্ব পর্যন্ত বিস্তৃত। এই অঞ্চলের গড় উচ্চতা কম, এবং এখানে যে দূরবীন দ্বারা এবং চোলা এখানকার বিখ্যাত শৈলশিরা। তার দুটো হচ্ছে, একটা দূরবীন দ্বারা আর একটা হচ্ছে চোলা এখানকার বিখ্যাত শৈলশিরা। চোলার সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে ডেলো হিল। 1704 মিটারের উচ্চতা। এখানে বক্সা জয়ন্তী অবস্থান দেখা যায়। তিস্তার পূর্ব দিকে বক্সা জয়ন্তীর অবস্থান দেখা যায়। সাংচুলি হচ্ছে বক্সা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ। এবং জলপাইগুড়ি বা আলিপুর জেলার উত্তর অংশে সিনচুলা পর্বত আছে, এবং রেনিগাঙ্গে হচ্ছে এর সর্বোচ্চতম শৃঙ্গ হচ্ছে রেনিগাঙ্গে। এবং বক্সা জয়ন্তী পাহাড় শিবালিক পর্বতের ক্ষয়িত অংশ, শিবালিক যে পাহাড় আছে তার ক্ষয়িত অংশ হচ্ছে বক্সা জয়ন্তী পাহাড়। এবং এই যে বক্সা গিরিপথ আছে, এই গিরিপথ দিয়ে কি করা যায়, ভুটানে প্রবেশ করা যায়। এগুলো ছিল হচ্ছে উত্তর যে পার্বত্য অঞ্চল, এই পার্বত্য অঞ্চলের বিশেষ বৈশিষ্ট্যগুলো। যে আমরা যে পর্বতশ্রেণীগুলো দুটো দেখলাম, একটা হচ্ছে সিঙ্গলীলা পর্বতশ্রেণী আর একটা হচ্ছে দার্জিলিং কার্সিয়াং শৈলশিরা। এই সিঙ্গলীলা পর্বতশ্রেণীতে যেগুলো আছে সেটা হচ্ছে সান্দাকফু 3636 মিটার, ফালুট 3595 মিটার, সবরগ্রাম 3543 মিটার, টাংলু আছে 3036 মিটার। আর দার্জিলিং কার্সিয়াং শৈলশিরার মধ্যে যেগুলো অবস্থিত সেটা হচ্ছে রিসিলা 3121 মিটার, টাইগার হিল 2573 মিটার, রেনিগাঙ্গে যেটা হচ্ছে 1885 মিটার, দূরবীন দ্বারাটা কালিম্পং শহরে অবস্থিত 1800 মিটার, ছোট সিনচুলা, এই ছোট সিনচুলার ডুয়ার্সের সর্বোচ্চ শৃঙ্গ 1726 মিটার, এবং ঘুম দার্জিলিং এ অবস্থিত। এটা হচ্ছে ভারতের উচ্চতম রেল স্টেশন, এই জায়গাতে অবস্থিত।
তো দেখতে পেলাম যে তিস্তা নদী দুটো ভাগে ভাগ করছে। উত্তরের পার্বত্য অঞ্চলে দার্জিলিং এর শিলিগুড়ি মহকুমা বাদে এই অংশগুলো নিয়ে গঠিত হয়েছে উত্তরের পার্বত্য অঞ্চল। এই উত্তরের পার্বত্য অঞ্চলকে তিস্তা নদী দুটো ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে তিস্তার পশ্চিম দিক, তিস্তার পূর্ব দিক। এই তিস্তার পশ্চিম দিকে দুটো শৈলশিরা আছে, একটা হচ্ছে সিঙ্গালীলা শৈলশিরা আর একটা হচ্ছে দার্জিলিং শৈলশিরা। এই সিঙ্গালীলা শৈলশিরার যে শৃঙ্গগুলো আছে ফালুট, সান্দাকফু, টাংলু এগুলো আছে। দার্জিলিং শৈলশিরা সবাই যেগুলো আছে টাইগার হিল রয়েছে এখানে অবস্থিত, এবং এর যে পূর্ব দিকে অবস্থিত রয়েছে এখানে কালিম্পং শহরটা অবস্থিত পূর্ব দিকে, এবং বক্সা যেখান থেকে বলেছিলাম যে বক্সা অবস্থান করছে, এখান থেকে ভুটান কি করা যায়, প্রবেশ গিরিপথ দিয়ে ভুটান গিরিপথে ভুটান ওখান দিয়ে প্রবেশ করা যায়। যে পার্বত্য অঞ্চলগুলো ছিল যে তিস্তার পশ্চিমাংশ, তিস্তার পশ্চিমাংশে দুটো শৈলশিরা, একটা হচ্ছে সিঙ্গলীলা শৈলশিরা আর একটা হচ্ছে দার্জিলিং শৈলশিরা। এই সিঙ্গালীলা শৈলশিরার সর্বোচ্চ শৃঙ্গ সান্দাকফু, খুব গুরুত্বপূর্ণ এটা, এবং দার্জিলিং শৈলশিরা সেটা হচ্ছে সিঞ্চল। আর তিস্তার যে পূর্বাংশের সেটা হচ্ছে দূরবীনদারা এবং চোলা। এই দূরবীনদারা সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে ঋষিলা এবং চোলার সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে ডেলো হিল। তাহলে তিস্তার পশ্চিম অংশে যদি হয় সেটা সিঙ্গালীলা হলে সান্দাকফু হবে, দার্জিলিং হলে সিঞ্চল হবে, পূর্বাংশে হলে দূরবীনদারা এবং দূরবীনদারার ঋষিলা, এবং চোলার হলে সেটা হবে ডেলো হিল হবে। এরপর আসছি পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চল। পশ্চিমবঙ্গের যে মালভূমি অঞ্চল, এই পশ্চিমবঙ্গের সমগ্র পুরুলিয়া জেলা মালভূমি অঞ্চল অন্তর্গত। তাছাড়া ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া ও বীরভূম জেলার পশ্চিম অংশ নিয়ে এই অঞ্চলটি গঠিত। দেখতে পাচ্ছি এখানে পুরুলিয়া জেলা, সমগ্র পুরুলিয়া জেলাটা এখানে অবস্থান করছে, বাঁকুড়ার পশ্চিমাংশ, বীরভূমের পশ্চিম দিক, এই জায়গা পশ্চিম বর্ধমান, তাহলে এই জায়গাগুলো নিয়ে এখানে অবস্থান করছে, এবং কি আছে পশ্চিম মেদিনীপুরের পশ্চিম অংশটা নিয়েও এখানে পার্বত্য অঞ্চল অবস্থান করছে। তাহলে পশ্চিমবঙ্গের পশ্চিমে সমগ্র পুরুলিয়া জেলা, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া ও বীরভূম জেলার পশ্চিম অংশ নিয়ে এই অঞ্চলটা গঠিত। মালভূমি অঞ্চলে ছোট ছোট পাহাড়গুলিকে স্থানীয় ভাষাতে বলা হচ্ছে ডুংরি বলা হয়। যে মালভূমি অঞ্চলে ছোট ছোট পাহাড়গুলিকে স্থানীয় ভাষায় ডুংরি বলা হয়। এখানে কি হয় যে মালভূমি অঞ্চলগুলো আছে এবং কি হয় পরবর্তীকালে এগুলোকে কি হয় নদী দ্বারা ক্ষয় হয়, ক্ষয়ে যে এর উচ্চতাগুলো আস্তে আস্তে কমতে থাকে, ছোট ছোট টিলার মতন অবস্থান করে। এই ছোট ছোট যে টিলাগুলো থাকে বা ছোট ছোট যে পাহাড়গুলো থাকে, এই পাহাড়গুলোকে বলা হচ্ছে ডুংরি। পুরুলিয়া জেলার উত্তর পশ্চিমাংশে কংসাবতী এবং সুবর্ণরেখা নদীর মধ্যবর্তী স্থানে রয়েছে অযোধ্যা পাহাড় এবং বাঘমুন্ডি পাহাড়। যে পুরুলিয়ার যে পাহাড় অযোধ্যা পাহাড় এবং বাঘমুন্ডি পাহাড়, এটা কংসাবতী আর সুবর্ণরেখা যে নদী আছে, এই কংসাবতী সুবর্ণরেখা নদীর মধ্যবর্তী স্থানে অবস্থান করছে। 4 নম্বর কি আছে যে পশ্চিমবঙ্গের পশ্চিমের মালভূমি অঞ্চল ছোটনাগপুর মালভূমির অংশ, এবং এটা ছোটনাগপুর মালভূমি অংশ পশ্চিমবঙ্গের যেটা দেখবো যে পশ্চিম দিকে অবস্থান করছে। এই যে পশ্চিমবঙ্গের যে মালভূমি অঞ্চলটা আছে এটা হচ্ছে ছোটনাগপুর মালভূমির অংশ, এটা পশ্চিমবঙ্গে এইটুকু অবস্থান করছে। এবং এখানে কি হয় প্রাচীন গ্রানাইট এবং নিচশিলায় গঠিত অংশ। তাহলে পশ্চিমবঙ্গের যে মালভূমি অঞ্চল প্রাচীন গ্রানাইট এবং নিচশিলায় গঠিত এবং ক্ষয় প্রতিরোধী ক্ষুদ্রাকার পাহাড় রূপে মোনাডনক রূপে অবস্থান করছে। যেটা আমি এখানে বললাম যে মোনাডনক, যে স্বাভাবিক যে ক্ষয়চক্র আছে, স্বাভাবিক ক্ষয়চক্রে উঁচু অংশগুলোকে নদী দ্বারা ক্ষয় হয়, ক্ষয় হতে হতে যখন নদীর ঢাল ভূমির ঢালটা বেশি থাকে তখন নদী দ্বারা ক্ষয়টা বেশি হয়, ক্ষয় বেশি হতে হতে কি হবে এর ক্ষয়ীভূত হতে উচ্চতাটা কমে আসবে। যখন সেটা সমভূমি অঞ্চলে চলে আসে নদী, তখন তাকে আর বেশি কি করতে পারে না, ক্ষয় করতে পারে না, কারণ নদীর গতিবেগটা কম থাকে। এই নদীর গতিবেগ কম থাকার জন্য এখানে ক্ষয় প্রতিরোধী কিছু টিলাগুলো অবস্থান করে, যার উচ্চতাগুলো অনেকটাই কম থাকে। এই ক্ষয় প্রতিরোধী ভাবে যেগুলো দাঁড়িয়ে থাকে সেগুলোকে মোনাডনক বলা হয়, এবং এখানে নদীগুলো আর ঢাল বেশি না থাকার জন্য এখানে ক্ষয় বেশি করতে পারে না। তাই এখানে কি আছে যে ক্ষয় প্রতিরোধের ক্ষুদ্রাকৃতি পাহাড় মোনাডনক, এই ক্ষুদ্রাকৃতি যে পাহাড়গুলো এগুলোকে মোনাডনক রূপে অবস্থান করে। এবং আমরা জানি যে স্বাভাবিক ক্ষয়চক্রের শেষ পর্যায়ে
সেখানে কি হয় যে উঁচু যে টিলাগুলো অবস্থান করে, যেগুলো আর ক্ষয় বেশি হয় না, সেগুলোকে কি বলা হয়? মনারণ্যক বলা হয়। তাহলে এই যে এখানে আছে যে পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের সোনারপুরের ভূমির অংশে গ্রানাইট এবং নিশ্চিরায় গঠিত এবং এগুলো ক্ষয়প্রতিরোধী ক্ষুদ্রাকার টিলারূপে অবস্থান করে, যেগুলোকে স্থানীয় ভাষায় কি বলা হয়? সেগুলোকে বলা হচ্ছে, স্থানীয় ভাষায় বলা হচ্ছে ডুংরি। অ্যাকচুয়ালি সেগুলোকে কি, পাহাড়গুলোকে কি বলা হয়? মনারণ্যক রূপে অবস্থান করে। পশ্চিম থেকে পূর্ব দিকে ক্রমশ ঢালু, কারণ পশ্চিমের মালভূমি অঞ্চল পশ্চিম থেকে পূর্ব দিকে ঢালু, কারণ এখান এই দিকটা ঢালু, পশ্চিম দিকটা থেকে পূর্ব দিকে ঢালু হয়ে গেছে বেশি, এবং গড় উচ্চতা 150 থেকে 200 মিটারের উচ্চতা। তাহলে পশ্চিমের মালভূমি অঞ্চলটি ক্ষেত্রমান 10,245 বর্গ মিটার, যে পশ্চিমবঙ্গের যে মালভূমি অঞ্চল অবস্থান করছে তার ক্ষেত্রমান 10,245 বর্গ মিটার। এরপর আসছি ভূপ্রাকৃতিক বৈচিত্র্য অনুসারে পশ্চিমবঙ্গের যে মালভূমি অঞ্চল, এই মালভূমি অঞ্চলটাকে 3টে ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে বরাভূম উচ্চভূমি, একটা পুরুলিয়া উচ্চভূমি, আর একটা হচ্ছে শুশুনিয়া উচ্চভূমি। তার 3টে ভাগ, একটা হচ্ছে বরাভূম উচ্চভূমি, পুরুলিয়া উচ্চভূমি, আর একটা হচ্ছে শুশুনিয়া উচ্চভূমি। তাহলে বরাভূম উচ্চভূমিটা কোথায় অবস্থান? না পশ্চিমবঙ্গের যে মালভূমির দক্ষিণাংশ, পশ্চিমবঙ্গ মালভূমির দক্ষিণ দিক, ঢেউ খেলানো কাঁকরময় স্থানকে স্থানীয় ভাষায় বরাভূম বলা হয়। কাকরময় যে স্থানটা আছে সেটাকে স্থানীয় ভাষায় বলা হচ্ছে বরাভূম। ঝাড়গ্রাম, বেলপাহাড়ি, ঠাকুরানীর মতো যে কিছু কিছু অবশিষ্ট পাহাড় আছে এই বরাবর উচ্চভূমিতে অবস্থান করছে। এই যে বেলপাহাড়ি আছে ঝাড়গ্রামের জায়গা, এই যে জায়গাটাকে কি বলা হচ্ছে? এখানে কি আছে? বরাভূম অবস্থান করছে, বরাভূম উচ্চভূমি। তাহলে এখানে কি আছে? যে পশ্চিমবঙ্গের মালভূমির দক্ষিণাংশে ঢেউ খেলানো যে জায়গাটা কাঁকরময় জায়গা, ঝাড়গ্রামের বেলপাহাড়ি, ঠাকুরানীর মতো কিছু কিছু অবশিষ্ট পাহাড় অবস্থান করছে, এই ভূমিতে অবস্থান করছে, এটা হচ্ছে বরাভূম উচ্চভূমি। এরপর বরাভূম উচ্চভূমি কি হচ্ছে? পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে পশ্চিমাঞ্চলে পুরুলিয়া উচ্চভূমি অবস্থিত। এটা বাঘমুন্ডি, পাঞ্চেত প্রভৃতি সর্বোচ্চ টিলাগুলিকে এই অংশে স্থানীয় ভাষায় ডুংরি বলা হয়। স্থানীয় ভাষায় বলা হচ্ছে ডুংরি বলা হয়। তাহলে অযোধ্যা, বাঘমুন্ডি, এই যে অযোধ্যা আছে, অযোধ্যা, এই যে বাঘমুন্ডি, অযোধ্যা, এই যে পাহাড়গুলো আছে, এই পাহাড়গুলো হচ্ছে কি পুরুলিয়া, যে পুরুলিয়ার পশ্চিম দিক পুরুলিয়া, এই পুরুলিয়ার মধ্যে এটা পড়ে যাচ্ছে। তাহলে পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে পশ্চিমাঞ্চলে পুরুলিয়া উচ্চভূমি অবস্থান করছে, এবং অযোধ্যা, বাঘমুন্ডি, পাঞ্চেত সর্বোচ্চ টিলাগুলি এখানে অবস্থান করছে, এবং স্থানীয় ভাষায় এটাকে কি বলা হয়? স্থানীয় ভাষাতে এগুলোকে বলা হচ্ছে ডুংরি, কারণ এগুলো ক্ষয় প্রতিরোধী, মালভূমি অঞ্চলের পরে ক্ষয় প্রতিরোধী টিলা রূপে বা পাহাড় রূপে এগুলো অবস্থান করছে, এবং ভূতাত্ত্বিক ভাবে এগুলোকে মনারণ্যকও বলা হয়। ভূতাত্ত্বিক ভাবে এগুলোকে মনারণ্যক বিষয়টা আমি আগেও আলোচনা করলাম, এটাকে মনারণ্যক বলা হয়। পুরুলিয়া উচ্চভূমির অন্তর্গত অযোধ্যা পাহাড়ের যে গোরগাবুরু অযোধ্যা পাহাড়ের পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ। তাহলে পুরুলিয়া উচ্চভূমির অন্তর্গত অযোধ্যা পাহাড়ের গোরগাবুরু পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ, যার উচ্চতা 677 মিটার। 677 মিটার। এই যে অযোধ্যা পাহাড়ের মধ্যে যেটা হচ্ছে গোরগাবুরু অবস্থান করছে পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ, সেটা হচ্ছে গোরগাবুরু। এখন কি শুশুনিয়ার যে উচ্চভূমি আছে, উচ্চভূমি পশ্চিমবঙ্গের মালভূমির উত্তর পূর্বের অংশ। বাঁকুড়া জেলার বিহারীনাথ পাহাড়কে পশ্চিমবঙ্গের আরাকু উপত্যকা বলা হয়। বাঁকুড়া জেলার বিহারীনাথ পাহাড়কে পশ্চিমবঙ্গের আরাকু উপত্যকা বলা হয়। আরাকু উপত্যকা বলা হয়। বীরভূম জেলার বক্রেশ্বরে উষ্ণ প্রস্রবণ আছে, সেখানে ভূতাপ থাকার জন্য সেখানে গরম জলের প্রস্রবণ হয়, সেটা দেখাচ্ছে উষ্ণ প্রস্রবণ বক্রেশ্বর রয়েছে। অযোধ্যা পাহাড়কে ব্রাহ্মণী ও টুরগা নামে দুটি জলপ্রপাত রয়েছে, এবং সীতাকুণ্ড নামে একটি আর্টেজিও কূপ আছে। তো দুটো জলপ্রপাত রয়েছে, সেই জলপ্রপাত নাম হচ্ছে অযোধ্যা পাহাড়ের ব্রাহ্মণী, আর একটা হচ্ছে টুরগা। আর সীতাকুণ্ড নামে একটি আর্টেজিও কূপ আছে। এই আর্টেজিও কূপগুলো কি হয়, যে আর্টেজিও কূপ
দুটি প্রবেশ্য অপবেশ্য, এগুলো অপবেশ্য যদি শিলাস্তর হয়, তার নিচটাও যদি অপবেশ্য শিলাস্তর হয় এবং এদিকে যদি উন্মুক্ত থাকে, এখানে যে বৃষ্টির জল সেখানে কি হয়, এর মধ্যে প্রবেশ করে এবং জলতলের উচ্চতা বাড়তে থাকে। তখন জলতলের উচ্চতা যদি বেড়ে যায়, তখন এখানে জলতলের একটা প্রেসার থাকে, প্রেসার থাকলে কোনো ফাটল বা ছিদ্রপথ দিয়ে জল অটোমেটিক সেটা বেরিয়ে আসতে থাকে এবং এটাকে বলা হচ্ছে কি আর্টেজিও কূপ। ফ্রান্সের আতেয়া শহরে এটা প্রথম খনন হয়েছিল এবং সেই থেকে আর্টেজিও কূপ বলা হয়। এখানে সীতাকুণ্ড নামে অযোধ্যা পাহাড়ে একটা কি আর্টেজিও কূপ অবস্থান করছে। এবার আমরা যে দেখলাম যে পুরুলিয়া জেলার যে পাহাড়গুলো আছে, অযোধ্যা পাহাড়, বাঘমুন্ডি, পাঞ্চেত, জয়ন্তী, গুরুমা, ভান্ডারী, রঘুনাথপুর, এগুলো রয়েছে। বাঁকুড়া জেলাতে যেটা আছে বিহারীনাথ, শুশুনিয়া, মশক, কোড়ো পাহাড়। ঝাড়গ্রাম জেলাতে রয়েছে বেলপাহাড়ি, বীরভূমে রয়েছে মাওয়া ভাগ্নে পাহাড়, মথুরাখালী পাহাড় অবস্থান করছে। এটা ছিল পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চল। তাহলে পশ্চিমবঙ্গের উত্তরের পার্বত্য অঞ্চল এবং পশ্চিমের মালভূমি অঞ্চল বাদ দিলে যে পুরো এরিয়াটা পড়ে থাকে, সেই এরিয়াটা হচ্ছে পশ্চিমবঙ্গের সমভূমি অঞ্চলের অন্তর্গত। বেশিরভাগ অংশই এই সমভূমি অঞ্চলের অন্তর্গত। এই উত্তরের পার্বত্য অঞ্চল, পশ্চিমের মালভূমি অঞ্চল বাদ দিয়ে পশ্চিমবঙ্গের যে বাকি অঞ্চল আছে এটা সমভূমি অঞ্চল অন্তর্গত। পশ্চিমের যে এই সমভূমি অঞ্চলটা 5টি অংশে বিভক্ত। একটা হচ্ছে তরাই ডুয়ার্স সমভূমি, উত্তরবঙ্গের সমভূমি, রাঢ় সমভূমি, বদ্বীপ সমভূমি এবং উপকূলীয় সমভূমি, এই 5টা অংশে বিভক্ত। আচ্ছা, এটা প্রথমে যেটা দেখলাম এটা হচ্ছে তরাই ডুয়ার্স সমভূমি। তরাই ডুয়ার্স সমভূমি, এটা হচ্ছে উত্তরবঙ্গের, দ্বিতীয় ছিল উত্তরবঙ্গের সমভূমি, যেটা এটা হচ্ছে উত্তরবঙ্গের সমভূমি, উত্তরবঙ্গের সমভূমি। এটা হচ্ছে রাঢ় সমভূমি, রাঢ় সমভূমি। এটা হচ্ছে বদ্বীপ সমভূমি, আর এই জায়গাটা হচ্ছে উপকূলীয় সমভূমি, উপকূলীয় সমভূমি। এখানে ছিল উত্তরের পার্বত্য অঞ্চল আর এখানে ছিল মালভূমি অঞ্চল, পশ্চিমের মালভূমি অঞ্চল। তাহলে পশ্চিমের মালভূমি অঞ্চল এবং উত্তরের পার্বত্য অঞ্চল এই পুরোটাই যদি আমি বাদ দিয়ে দিই, তারপরে যে ভাগটা থাকে সেটা হচ্ছে সমভূমি অঞ্চলের অন্তর্গত। তাহলে পশ্চিমের বেশিরভাগ অঞ্চল সমভূমি এবং এখানে যে ভাগীরথী, এখানে যে গঙ্গা নদী গেছে এবং যাওয়ার পরে কি হচ্ছে একটা উত্তর দিক এবং দক্ষিণ দিক, একটা উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ এটাকে ভাগ করে দিয়েছে। উত্তরবঙ্গ, নিচেটা হচ্ছে দক্ষিণবঙ্গ। এই দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের দুটো ভাগ, একটা হচ্ছে তরাই ডুয়ার্স, একটা উত্তরবঙ্গের সমভূমি, আর বাকি অংশটাকে এখানে 3টে ভাগ, একটা হচ্ছে রাঢ় সমভূমি, একটা হচ্ছে বদ্বীপ সমভূমি আর একটা হচ্ছে উপকূলীয় সমভূমি। এই 5টা যে ভাগ, এই 5টা বিস্তারিত আলোচনা করব। প্রথমে আসছি উত্তরবঙ্গের সমভূমি। জলপাইগুড়ি, দক্ষিণ সমগ্র কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলা নিয়ে এই অঞ্চলটা গঠিত। আচ্ছা, প্রথমে যেটা আলোচনা করবো সেটা তরাই ও ডুয়ার্স সমভূমি। তরাই ডুয়ার্স কোনটা দার্জিলিং জেলার শিলিগুড়ি মহকুমা, যেটা শিলিগুড়ি মহকুমা পার্বত্য অঞ্চলে পড়ছিল না, তাহলে সেই শিলিগুড়ি মহকুমাটা তরাই ডুয়ার্সের মধ্যে পড়ে যাচ্ছে। জলপাইগুড়ি জেলার অধিকাংশ এবং সমগ্র আলিপুরদুয়ার জেলা নিয়ে এই অংশটি গঠিত। এই অংশটাকে বলা হচ্ছে তরাই ডুয়ার্স। শিলিগুড়ি যে মহকুমা আছে, শিলিগুড়ি মহকুমা, জলপাইগুড়ি জেলার অধিকাংশ, আলিপুরদুয়ার, এই জায়গাটা নিয়ে গঠিত হয়েছে কি তরাই এবং ডুয়ার্স সমভূমি। এরপর 2 নম্বর আছে কি প্রাচীনকালে এই অঞ্চলে ছোটনাগপুর ও মেঘালয় মালভূমির মাঝে জলাভূমি বা হ্রদ ছিল। আচ্ছা, 2 নম্বর যেটা আসবো সেটা পর্বতের পাদদেশ গঠিত একটি পিটবন সমভূমি। এখানে পর্বতের ঢাল হঠাৎ কমে যাওয়ায় নদীগুলি বোল্ডার নুড়ি সঞ্চয় করে শহরে গঠন করেছে। এখানে কি হয় যে উত্তরে পার্বত্য অঞ্চলে ছিল এবং এখানে কি নদী প্রবাহিত হচ্ছিল, এখান থেকে নুড়ি বালি
পলি সমস্ত সঞ্চয় করেছে, সঞ্চয় করে এখানে একটা পিডমন সমভূমি গঠিত করেছে। পিডমন সমভূমি কোনটা না পাহাড়ের পাদদেশে যে সমভূমিটা গঠিত হয়, যার ঢালটা মৃদু ঢাল থাকে, পাহাড়ের মতো ঢাল থাকে না কিন্তু তার ঢাল মৃদু থাকে, সেটাকে বলা হচ্ছে পিডমন সমভূমি। কারণ আমরা দেখলে ছবিতে দেখতে পাবো যে এখানে পার্বত্য অঞ্চল ছিল, এখান থেকে নদীগুলো এসে এখানে সমস্ত কিছু জমা করেছে, যে সমভূমিটা সৃষ্টি করেছে, তার জন্য এটাকে বলা হচ্ছে পিডমন সমভূমি। একদম পাহাড়ের পাদদেশে অবস্থান করছে তরাই ও ডুয়ার্স অঞ্চল। তবে পিডমন সমভূমি এখানে পর্বতের ঢাল হঠাৎ কমে যাওয়ায় নদীগুলি বোল্ডার, নুড়ি, বালি সঞ্চয় করে শহরের গঠন করেছে। 3 নম্বর কি, তরাই শব্দের অর্থ হচ্ছে স্যাঁতসেঁতে। তরাই শব্দের স্যাঁতসেঁতে নিম্নভূমিকে তরাই শব্দের অর্থ স্যাঁতসেঁতে নিম্নভূমি। আর এখানে দুটো ভাগ, যে তিস্তা নদীর এই অঞ্চলকে দুটো ভাগে ভাগ করেছে, একটা হচ্ছে তরাই আর একটা হচ্ছে ডুয়ার্স। তাহলে তিস্তা নদীর পশ্চিম দিকের নাম তরাই এবং পূর্ব অংশের নাম হচ্ছে ডুয়ার্স। তিস্তা নদী গেছে, তিস্তা নদীর পশ্চিম দিকের অংশে যেটা সেটাকে নাম বলা হচ্ছে তরাই, আর যেটা পূর্ব দিকের অংশ সেটাকে বলা হচ্ছে কি, সেটাকে বলা হচ্ছে ডুয়ার্স। তাহলে একটা হচ্ছে তরাই, তাহলে কি বলা হলো যে তিস্তা নদীর পশ্চিমের নাম হচ্ছে তরাই এবং পূর্বের নাম হচ্ছে ডুয়ার্স। এই তরাই শব্দের অর্থ হচ্ছে স্যাঁতসেঁতে নিম্নভূমি। এখানে নদী দ্বারা বাহিত সমস্ত জল এখানে জমা হয় এবং স্যাঁতসেঁতে অংশ। এবং এই ডুয়ার্স যেটা আছে, ডুয়ার্স শব্দের অর্থ হচ্ছে দরজা। ডুয়ার্স শব্দের অর্থ হচ্ছে দরজা। পশ্চিমবঙ্গ ভুটানের প্রবেশদ্বার, দেখো পশ্চিমবঙ্গ এইদিকে ভুটান আছে, এই ভুটানের প্রবেশদ্বার এটাকে বলা হচ্ছে, তার জন্য দরজা বা ডুয়ার্স বলা হয়। তাহলে তরাই একই, এই অঞ্চলটা পুরোটাই হচ্ছে একই বৈশিষ্ট্য, কিন্তু তিস্তা নদীর পশ্চিম দিকটাকে তরাই বলা হয়, পূর্ব দিকটাকে ডুয়ার্স বলা হয়। এইটার অর্থ হচ্ছে স্যাঁতসেঁতে। ডুয়ার্স শব্দের অর্থ হচ্ছে দরজা। ডুয়ার্স শব্দের দরজা, এটা ভুটানের সাথে প্রবেশদ্বার হিসাবে কাজ করে। এটা তরাই ডুয়ার্স হলো। এরপর কি আছে, এরপর এটা তরাই ও ডুয়ার্স সমভূমি হয়ে গেল। তার তরাই ও ডুয়ার্স সমভূমি নিচে যেটা আছে সেটা হচ্ছে উত্তরবঙ্গের সমভূমি অঞ্চল। উত্তরবঙ্গের সমভূমি অঞ্চল, তাহলে জলপাইগুড়ি জেলার দক্ষিণে সমগ্র কোচবিহার, উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা জেলা নিয়ে এই অঞ্চলটা গঠিত। এখানে আছে যে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, হ্যাঁ, এটা হয়ে গেল কি জলপাইগুড়ির কিছু অংশ, কোচবিহার পুরোটাই নিয়ে এই অঞ্চলটি গঠিত। এবং দিনাজপুর, মালদহ জেলা, কোচবিহার এবং জলপাইগুড়ি দক্ষিণ অংশ নিয়ে গঠিত। প্রাচীনকালে এই অঞ্চলটা ছিল ছোটনাগপুর এবং যে মেঘালয় মালভূমির জলাভূমি ও হ্রদ ছিল। কি হয়েছে, জলাভূমি হ্রদ ছিল, একটা মালভূমির জলাভূমি হ্রদ ছিল। পরবর্তীকালে নদী দ্বারা বাহিত পলিবালি সঞ্চিত হয়ে এই জায়গাটা কি হয়েছে, একটা সমভূমির রূপ ধারণ করেছে। তাই বলা হয়েছে যে প্রাচীনকালে এই অঞ্চলে ছিল ছোটনাগপুর ও মেঘালয় সমভূমির মাঝে জলাভূমি হ্রদ। মালভূমি থেকে আগত যে নদীগুলি প্রাচীন পলি ল্যাটেরাইট বয়ে আনার ফলে এখানে ছোট ছোট ঢিবি দেখা যায়, এবং ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য অনুসারে এটাকে 3টে ভাগে ভাগ করা হয়। একটা বরেন্দ্র ভূমি, একটা তাল, আর একটা হচ্ছে বেয়ারা। 3টে খুবই গুরুত্বপূর্ণ জায়গা এবং এই জায়গাগুলো থেকে প্রচুর প্রশ্ন আসে, যে বরেন্দ্র ভূমি, তাল আর একটা হবে দেয়ারা, 3টে অংশে ভাগ করা হচ্ছে। তাহলে বরেন্দ্র ভূমি কোনটাকে বলা হচ্ছে, যে মহানন্দা নদীর উত্তর এবং দক্ষিণে প্রবাহিত হয়ে গেছে এবং মালদহ জেলাকে 2টি ভাগে ভাগ করেছে। পূর্বাংশটি প্লাবন সমভূমি এবং এটি পুরানো পলিমাটি গঠিত, এখানে কয়েকটি টিলা দেখা যায়। এই অঞ্চলটি বরেন্দ্র ভূমি নামে পরিচিত। কোন জায়গাটা দেখে নেব, এখানে দেখতে পাবো যে মহানন্দা নদী উত্তর আর দক্ষিণে প্রবাহিত হয়েছে। উত্তর দক্ষিণ প্রবাহিত হয়ে মালদহ জেলাটাকে 2টো ভাগে ভাগ করে দিয়েছে, 2টো জেলাটাকে ভাগ করে দেওয়া হয়েছে। এবং এর যে এই দিকের অংশ, এই অংশটাকে বলা হচ্ছে বরেন্দ্র বা বারিন্দ ভূমি। এই বরেন্দ্র বা বারিন্দ ভূমি যেটা আছে, যে এটা পুরনো পলিমাটি গঠিত, এখানকার কয়েকটা টিলা দেখতে পাচ্ছে এবং এই অঞ্চলটি বরেন্দ্র ভূমি। এবং এখানে গাঙ্গেয় বদ্বীপ অঞ্চলের অংশ এবং এখানকার জমি কি হয়, অনুর্বর প্রকৃতির হয়, জমিটা হয় অনুর্বর প্রকৃতির। এরপরে আছে তাল। তাল কথাটির অর্থ হচ্ছে হ্রদ বা জলাভূমি। মালদা জেলার কালিন্দী এবং মহানন্দা নদীর মধ্যবর্তী এলাকা, কালিন্দী এবং দেখে নেবো একটা কি আছে, এটা হচ্ছে কালিন্দী নদী, কালিন্দী। তাহলে কালিন্দী
এবং এটা ছিল কি মহানন্দা, এটা হচ্ছে কালিন্দী, কালিন্দী, আর এটা হচ্ছে কি মহানন্দা। তাহলে কালিন্দী এবং মহানন্দা নদীর এই যে মধ্যভাগ এটাকে বলা হচ্ছে তাল, তাল সমভূমি। এই দিকটা হচ্ছে কি বারিন্দ বা বরেন্দ্র, এই দিকটা হচ্ছে তাল সমভূমি। তাল কথাটির অর্থ হচ্ছে জলাভূমি। মালদহ জেলার কালিন্দীর উত্তর ভাগ এবং মহানন্দা নদীর মধ্যভাগ এই এলাকায় নিম্নভূমি, নিম্ন জলাভূমি অঞ্চল তাল নামে পরিচিত। আর নেক্সট আছে দিয়ারা, যে মালদহ জেলার কালিন্দী নদীর দক্ষিণ ভাগ নবীন যে পলি গঠিত বিভাগ রয়েছে এবং এটা দিয়ারা নামে পরিচিত, এটা দিয়ারা নামে পরিচিত। এখানে যে কালিন্দী নদী রয়েছে, কালিন্দী নদীর দক্ষিণ দিকের অংশটা এটাকে বলা হচ্ছে দেওয়ারা। তাহলে কি হলো, মহানন্দা নদীর এই দিকটা হয়ে গেল বরেন্দ্র, মহানন্দা নদী কালিন্দী নদী যেখানে হয়েছে সেখানে হয়ে গেছে তাল, এবং তার দক্ষিণের দিকটা সেটা হয়ে গেছে দিয়ারা। এইভাবে এই অঞ্চলটাকে তিনটে ভাগে ভাগ করা যায়। তাহলে হয়ে গেল বরেন্দ্র ভূমি, তাল এবং দিয়ারা হয়ে গেল। এরপর যেটা আসছে রাঢ় সমভূমি, তাহলে তরাই ডুয়ার্স হয়ে গেল, তারপরে হয়ে গেল কি উত্তরবঙ্গের সমভূমি। এরপরে কি দক্ষিণবঙ্গের যে সমভূমিগুলো আছে তার মধ্যে প্রথম যে সমভূমি সেটা হচ্ছে রাঢ় সমভূমি। এই রাঢ় সমভূমিটি পশ্চিমে যে মালভূমি অঞ্চল আছে এবং পূর্বে ভাগীরথী হুগলি নদীর মধ্যবর্তী অংশটার নাম হচ্ছে রাঢ় সমভূমি। পশ্চিমের যে মালভূমি অঞ্চল, তারপরে এখানে ভাগীরথী হুগলি গেছে, এই বাকি যে জায়গাটা আছে এই বাকি জায়গাটাকে বলা হচ্ছে রাঢ় সমভূমির মধ্যে পড়ছে। আমরা জায়গাগুলো দেখে নেবো যে কোন কোন জায়গাগুলো। বাঁকুড়া জেলার পূর্বাংশ, পশ্চিম বর্ধমান জেলার পূর্বাংশ, বীরভূম জেলার উত্তর পূর্বাংশ এবং সমগ্র পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি জেলা এবং মুর্শিদাবাদ জেলার পশ্চিম অংশ নিয়ে রাঢ় সমভূমির অন্তর্গত। তাহলে বাঁকুড়া জেলার পূর্বাংশ, পশ্চিম বর্ধমান পূর্বাংশ, বীরভূম জেলার উত্তর পূর্বাংশ, সমগ্র পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি জেলা এবং মুর্শিদাবাদ জেলার পশ্চিম অংশ নিয়ে রাঢ় সমভূমিটা অন্তর্গত। এই জায়গাটা, পুরো এই জায়গাটা হচ্ছে রাঢ় সমভূমির অন্তর্গত। এই জায়গাটা মালভূমি অঞ্চল, আর এই বাকি অংশটা এইটাকে রাঢ় সমভূমির মধ্যে এটা পড়ছে। রাঢ় সমভূমির অন্তর্গত আছে এবং এখানে লাল মাটিতে গঠিত অঞ্চলটাকে এটাকে বলা হচ্ছে লাল অঞ্চল দিয়ে গঠিত এবং এলাকাটি পশ্চিম থেকে পূর্ব দিকে এলাকাটি ঢালু, পশ্চিম থেকে পূর্ব দিকে হবে ঢালু এবং লাল মাটিতে গঠিত, এটাকে রাঢ় নামে পরিচিত। এরপর লাস্ট যেটা আছে, লাস্ট নয়, এটা দক্ষিণবঙ্গের যে দ্বিতীয় ভাগ সেটা হচ্ছে বদ্বীপ সমভূমি। বদ্বীপ সমভূমি হচ্ছে নদিয়া, উত্তর দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ জেলার পূর্বাংশ হলো নিম্ন সমভূমি, একে বদ্বীপ সমভূমিও বলা হয়। এই জায়গাটাকে বদ্বীপ সমভূমি বলা হচ্ছে। এই জায়গাটা হচ্ছে বদ্বীপ সমভূমির মধ্যে অন্তর্গত, এই জায়গাটা হচ্ছে বদ্বীপ সমভূমির মধ্যে অন্তর্গত, এই জায়গাগুলোকে বদ্বীপ সমভূমি বলা হচ্ছে। তাহলে এটা ছিল কি পশ্চিমের মালভূমি অঞ্চল, এটা হচ্ছে রাঢ় সমভূমি, আর এই জায়গাটা হচ্ছে কি বদ্বীপ সমভূমি অঞ্চল। তাহলে নদিয়া, উত্তর দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ জেলার পূর্বাংশ নিম্ন সমভূমি, একে বদ্বীপ সমভূমি বলা হচ্ছে। নদী তার প্রবাহপথ থেকে পরিবাহিত সমস্ত পদার্থগুলো এসে কি করে সমভূমিগুলো গঠিত করে এবং সেগুলো দেখতে কি হয় মাত্রাহীন বয়ের মতো, সেগুলোকে বদ্বীপ বলা হয়। পশ্চিমবঙ্গের যে বদ্বীপ সমভূমি পৃথিবীর বৃহত্তম বদ্বীপ সমভূমি, পৃথিবীর যে বৃহত্তম সমভূমি সেটা পশ্চিমবঙ্গের বদ্বীপ সমভূমি। 1944 সালে অধ্যাপক কানন বাগজি তার গঙ্গেশ ডেল্টা এই বদ্বীপকে 3টি অংশে ভাগ করেন। একটা হচ্ছে মৃতপ্রায় বদ্বীপ, আর একটা হচ্ছে সক্রিয় বদ্বীপ, আর একটা হচ্ছে পরিণত বদ্বীপ। মৃতপ্রায় বদ্বীপ কোনগুলো? যে বদ্বীপগুলোর গঠন কাজ সম্পন্ন হয়ে গেছে আর বদ্বীপ গঠনের কাজ এখন আর চলছে না, সেটাকে বলা হচ্ছে কি মৃতপ্রায় বদ্বীপ। পরিণত বদ্বীপ
যে বদ্বীপটা কাজ পুরোপুরি এখনো বন্ধ হয়নি, আর এটা হচ্ছে কি সক্রিয় বদ্বীপ, যে বদ্বীপের কাজ এখনো গঠন কাজ এখনো চলছে, তাকে বলা হচ্ছে সক্রিয় বদ্বীপ। তাহলে মৃতপ্রায় বদ্বীপ পশ্চিমবঙ্গের কোন কোন জায়গাগুলোর মধ্যে পড়ছে দেখে নেবো। যে পশ্চিমবঙ্গের নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর চব্বিশ পরগনার অন্তর্গত অঞ্চল মৃতপ্রায় বদ্বীপের অন্তর্গত, এখানে দ্বীপ গঠনের কাজ এখন পুরোপুরি বন্ধ, সেটাকে বলা হচ্ছে কি মৃতপ্রায় বদ্বীপ। এই যে মৃতপ্রায় বদ্বীপ আছে এই অঞ্চলটাকে বলা হচ্ছে কি মৃতপ্রায়, আচ্ছা এই অঞ্চলটাকে বলা হচ্ছে মৃতপ্রায় বদ্বীপ, এই অঞ্চলটা বলা হচ্ছে মৃতপ্রায় বদ্বীপ। এই জায়গাগুলো আছে কোথায়? জায়গাগুলো আছে পশ্চিমবঙ্গের নদিয়া, মুর্শিদাবাদ এবং উত্তর চব্বিশ পরগনার উত্তর অঞ্চল মৃতপ্রায় বদ্বীপের অন্তর্গত, এখানে বদ্বীপের কাজ বন্ধ। এরপর হচ্ছে পরিণত বদ্বীপ, উত্তর চব্বিশ পরগনার দক্ষিণ অংশ, দক্ষিণ চব্বিশ পরগনার উত্তর অংশ, সমগ্র হুগলি, হাওড়া, কলকাতা, বর্ধমানের পূর্বাংশ পরিণত বদ্বীপ অঞ্চল। এই অংশের গঠনের কাজ ধীরে হলেও চলছে, মানে পুরোপুরি এখনো বন্ধ হয়নি, কিছু কিছু ক্ষেত্রে এটা কাজ চলছে। তাই যে পরিণত বদ্বীপ এখানে আছে, এই জায়গাটাকে বলা হচ্ছে পরিণত বদ্বীপ, এই জায়গাটাকে বলা হচ্ছে পরিণত বদ্বীপ, এখানে গঠন কাজ কিছু হলেও চলছে। আর লাস্ট যেটা আছে সেটা হচ্ছে সক্রিয় বদ্বীপ। এই সক্রিয় বদ্বীপের কাজ এখন গঠন করে চলছে। দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবন যে অঞ্চল, সুন্দরবন অঞ্চল সক্রিয় বদ্বীপের অন্তর্গত। এই সক্রিয় বদ্বীপের যে বদ্বীপগুলো আছে সাগর দ্বীপ, মৌসুমী দ্বীপ, পূর্বাশা দ্বীপ, নয়াচর দ্বীপ এর উল্লেখযোগ্য উদাহরণ। তার একবারে যে নিচের অংশ পরিণত বদ্বীপের নিচের যে অংশটা রয়েছে, এই নিচের অংশটা হচ্ছে সক্রিয় বদ্বীপ, এখানে গঠন কাজ এখনো চলছে। নদীগুলো যে বাহিত হয়ে এখানে আসছে তার সমস্ত কিছু এখানে কি করছে, জমা করে যে সুন্দরবন অঞ্চল, এদিকে বাংলাদেশ আছে এই অঞ্চলগুলো, সেখানে কি হচ্ছে বদ্বীপ গঠনের কাজ চলছে। কিছু কিছু কারণে যেমন বিশ্ব উষ্ণায়ন, এইসব কারণে কি কিছু কিছু যে বদ্বীপগুলো আছে, দ্বীপগুলো আছে, সেগুলো কি হয় জলের তলায় চলে যায়, সমুদ্র তলে চলে যায়, এবং কি হয় এখানে কিন্তু প্রত্যেক মুহূর্তে কি হয় অনেক পদার্থগুলো দূর দূরান্ত থেকে যেগুলো গঙ্গা নদী আর আসছে, সেগুলো কি হয় এখানে এসে জমা করে সেখানে কি হয় বদ্বীপ গঠন করে। তাই এই সব থেকে যে উত্তর দিকের অংশ, এই উত্তর দিকের অংশে বদ্বীপ গঠনের কাজটা বন্ধ। পরিণত বদ্বীপে কি হয়ে গেছে যে এখানে পুরোপুরি বন্ধ নয়, কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে। আর সক্রিয় বদ্বীপ এখনো কি আছে, সক্রিয় আছে। এই বদ্বীপের তিনটে অংশ, এবং শেষ যে ভাগ সেই ভাগটা হচ্ছে উপকূলীয় সমভূমি অঞ্চল। দক্ষিণবঙ্গের এটা সব থেকে শেষ ভাগ উপকূলীয় সমভূমি অঞ্চল। এই উপকূলীয় সমভূমি অঞ্চলকে সমুদ্র উপকূলে অবস্থান করবে, সেটা পূর্ব মেদিনীপুরের হলদি নদী থেকে উড়িষ্যার সীমানা পর্যন্ত যে সীমানা রয়েছে সেই সীমানা পর্যন্ত উপকূলীয় সমভূমি অঞ্চল। এই যে এখানে হলদি নদী থাকবে, হলদি নদীর পর থেকে একদম উড়িষ্যার সীমানা পর্যন্ত যেটা থাকবে সেই জায়গাতে যে সমভূমি অঞ্চল, সেই সমভূমি অঞ্চলটাকে বলা হচ্ছে কি উপকূলীয় সমভূমি অঞ্চল। হলদি নদী থেকে একবারে উড়িষ্যার যে সীমানা, এই সীমানা পর্যন্ত এই অংশটা নিয়ে হচ্ছে উপকূলীয় সমভূমি অঞ্চল। তাহলে যে পাঁচটা ভাগ আছে তোরাই, ডুয়ার্স, তারপরে ছিল কি উত্তরবঙ্গের সমভূমি, রাঢ় অঞ্চল, রাঢ় সমভূমি, বদ্বীপ অঞ্চল। এই অঞ্চলগুলো বাদ দিয়ে সমভূমি অঞ্চলের যে অংশটা পড়ে থাকছে সেই অংশটা হচ্ছে উপকূলীয় সমভূমি অঞ্চল। এই উপকূলীয় সমভূমি অঞ্চলের সমভূমি অঞ্চল উত্তর থেকে দক্ষিণে ক্রমশ ঢালু, উত্তর দিক থেকে দক্ষিণ দিকে ক্রমশ ঢালু, এবং 5 থেকে 10 কিমি চওড়া এবং 50 কিমি দীর্ঘ সমভূমিতে অসংখ্য বালিয়াড়ি দেখতে পাওয়া যায়। এখানে কি 5 থেকে 10 কিমি চওড়া এবং 5 থেকে 10 কিমি চওড়া এই জায়গাটা, এখানে কি হচ্ছে অনেকগুলো বালিয়াড়ি এখানে লক্ষ্য করা যায়, এই সমভূমি অঞ্চলে লক্ষ্য করা যায়। তাহলে 5 থেকে 10 কিমি চওড়া এবং 50 কিমি দীর্ঘ সমেত অসংখ্য বালিয়াড়ি লক্ষ্য করা যায়। প্রবহমান বালি স্তূপকে বালিয়াড়ি বলা হয়। এক জায়গায় স্তূপ থাকলে না, যে প্রবহমান যে বালি স্তূপ হয় সেটাকে আমরা বালিয়াড়ি বলি। যে বালিয়াড়ি এখানকার যে দীঘা বালিয়াড়ি আছে, দীঘা বালিয়াড়ি এখানেই অবস্থিত, দীঘা বালিয়াড়ির সামনে দীঘা সৈকত ভূমি এখানেই অবস্থিত। তাহলে পশ্চিমবঙ্গের যে ভূপ্রকৃতি, এই ভূপ্রকৃতির মেন ভাগ ছিল তিনটে: উত্তরের পার্বত্য অঞ্চল, পশ্চিমের মালভূমি অঞ্চল এবং বাকি অংশটা সমভূমি অঞ্চল। এই উত্তরের পার্বত্য অঞ্চলে কি কি পর্বত অবস্থান করছে এবং সর্বোচ্চ শৃঙ্গগুলো কি, পশ্চিমের মালভূমি অঞ্চল, পশ্চিমের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য, এবং বাকি অংশ যে সমভূমি অঞ্চল, আমাদের পশ্চিমবঙ্গের সব থেকে বেশি অঞ্চল সেটা হচ্ছে সমভূমি অঞ্চল। এই সমভূমি অঞ্চলের যে বৈশিষ্ট্যগুলো, যেমন 5টা ভাগ এবং তার যে ভাগগুলো আছে তাল, বরেন্দ্র, দিয়ারা, সক্রিয় বদ্বীপ, পরিণত বদ্বীপ, মৃতপ্রায় বদ্বীপ,
এই সবগুলি ডিটেলস আলোচনা করা হলো। আজকের এই ভূপ্রকৃতির পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি ক্লাসে আজ এই পর্যন্তই। পরে দেখা হচ্ছে অন্য ক্লাসে। পরপর আমাদের সাথে জুড়ে থাকো, তাহলে পরপর ক্লাসগুলো পাবে। এবং আমাদের যে ক্লাসগুলো হচ্ছে সেগুলোকে লাইক করো, এবং আমাদের যে ইউটিউব চ্যানেল আছে জেনিত একাডেমি, সেই জেনিত একাডেমিতে চ্যানেলটিকে, ইউটিউব চ্যানেলটিকে প্রত্যেকে সাবস্ক্রাইব করো।